আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি নুরুল শিপার খান। আজকে লাইভ অনুষ্ঠানে আসছি। তো এই ডক্টর সম্পর্কে কিছু কথা না বললেই নয়। 24 ঘন্টা ফ্রি চিকিৎসকের পরামর্শ, এই স্লোগানকে সামনে রেখে 21শে এপ্রিল 2020 এই ডক্টরের অগ্রযাত্রা শুরু হয়। মাত্র 11 জন ডক্টর বন্ধুদের সমন্বয়ে চিকিৎসা সেবা শুরু হয়, অর্থাৎ 4 মাস পরে এখন এই ডক্টরের সদস্য সংখ্যা নিয়ার বাই 1 লাখ, অর্থাৎ 97,000 প্লাস। আর ডক্টরের সংখ্যা বর্তমানে 200 প্লাস। এর ভিতরে প্রতিদিন সদস্যরা চিকিৎসা সেবা পাচ্ছেন 1500 থেকে 2000 জন। তো আসলে সত্যি আমি এমনই একটি গ্রুপে থেকে ভীষণ গর্বিত এবং আপ্লুত। আর বন্ধুরা, আমরা জানি এই মহামারী করোনা প্রত্যেকটা মানুষের জীবনে একটা আতঙ্ক সৃষ্টি করছে, জনমনে আতঙ্ক। যে আতঙ্কটা প্রত্যেকটা মানুষের মনটাকে সবসময় একটা কি বলে যে উৎফুল্লতায় রাখছে, যে কখন জানি মৃত্যু আমার দুয়ারে এসে হানা দেয়। তবুও আহ আসলে আগামীকাল ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিটা মানুষের ঘরেই, যেহেতু এটা মুসলমান ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটা বড় অন্যতম একটা উৎসব, তো এই উৎসবকে সামনে রেখে আহ প্রতিটা ঘরে ঘরে কিছু খাবারের আয়োজন থাকে। আর এই আয়োজনকে সামনে রেখে অনেক ধরনের খাবার, অনেক রকমই খাওয়া প্রচলন ঘটে বা হয়। তো এই খাবারগুলো কিভাবে খাবেন, কতটুকু খাবেন, কেমনে কিভাবে খেলে ভালো মন্দ মানে সুফল বা কুফল, এই বিষয় নিয়ে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি, নিউট্রিশন কনসালটেন্ট বন্ধু ফাতিমাতুজ জোহরা মিন্নি। তো আমরা মিন্নির কাছ থেকে আজকের বিষয়গুলো শুনবো, স্বাস্থ্য সেবামূলক যে তথ্য উপাত্ত, আমরা অনেক কিছু ওর থেকে আমরা জানবো। তো আশা করি বন্ধুরা আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আহ বন্ধু মিন্নি। আসসালামু আলাইকুম সবাইকে। আহ, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা। সবার ঈদ খুব ভালো কাটুক আর তৃপ্তি কাটুক। আর সবাই এই করোনার আমাদের এই ঈদটা কিন্তু অন্যান্য সময়ের মতো না, একটু যেহেতু সেফটি করতে হয়, সুতরাং যেন সবাই সেফটি রুলস মেনটেন করে সবাই ঈদের আনন্দ উপভোগ করে, ভাগাভাগি করে নেয়। এছাড়াও আরেকটা কথা, সেটা হচ্ছে যেহেতু সবাই আহ এখন ঢাকাতে নেই বা আশেপাশে আমাদের প্রতিবেশী বা যারা নিম্ন আয়ের মানুষজন আছে, তারা যেন এই ঈদের খুশিটা সবার সাথে ভাগাভাগি করে নেয়, সেটাই দিয়েই ফার্স্ট শুরু করছি। অবশ্যই। তো শুরু করি না আমরা? আজকে আজকে আমাদের যে মূল আলোচনা, আসলে হ্যাঁ, আমি আলোচনার আমি বিষয়বস্তু, যতদূর, হ্যাঁ, হ্যাঁ, আলোচনার আমি বিষয়বস্তুটা হচ্ছে আমাদের এই কোরবানি ঈদকে ঘিরে, কিন্তু মেইনলি আমাদের এই বিশেষ করে এই কোরবানির ঈদ বা ঈদুল আজহার মেইন ফোকাস থাকে হচ্ছে খাওয়া দাওয়া কেন্দ্রিক। সুতরাং খাওয়া দাওয়া খাওয়া স্বাস্থ্য দাওয়া কেন্দ্রিক, সচেতনতা বিষয়। হ্যাঁ, তো এই সম্পর্কেই আর কি কথা বলবো আমরা। আসলে কিন্তু জাস্ট আমরা নলেজ শেয়ার করব, কোনো উপদেশ না, নলেজ শেয়ার করা। আচ্ছা, আমি আমি কি তাহলে প্রশ্ন করতেই পারি না, কমন যে প্রশ্নগুলো? শিওর শিওর শিওর, আমি আচ্ছা, আমার আমি, জ্ঞানে যতটুকু পারি সেটা না আলোচনা না করার সেটা তো চেষ্টা করব। অবশ্যই। এবং আমার কাছে মনে হচ্ছে, আমি আমি নিজেও একটু বলি যে আমি আহ, এই কি বলে মিন্নির থেকে সাজেশন নিয়ে মোটামুটি আমি নিজেও এখন অনেকটা ভালো আছি। আমার বিশ্বাস যে সকল বন্ধুরা আজকের অনুষ্ঠান দেখতেছে, ইভেন আগামীকাল যে কুরবানি ঈদের মাংস যারা কবজি ডুবিয়ে খাবে, তাদের স্বাস্থ্য সচেতনতা সচেতনতা সম্পর্কে এবং তাদের ভালো থাকার উপায়গুলো আশা করি প্রত্যেকটা প্রশ্নের সমাধান আপনারা পেয়ে যাবেন। আপনারা আমাদের সাথে থাকুন। তো আমি জাস্ট একটা বিষয় একটু আলোচনা করতে চাচ্ছি যে কুরবানি কুরবানির ঈদ মানে গরুর মাংস, খাসির মাংস, সাধারণত গরুর মাংস বেশি খাওয়া হয়। তো স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে
গরুর মাংস খাওয়া কি ঠিক, এই বিষয়টা একটু যদি আপনি ডিসক্রিপশন করতেন। আমাকে তুমি করে বলা যেতে পারে, যেহেতু আমরা সমবয়সী, কোনো সমস্যা নাই। প্রথমেই সবাইকে আবার সালাম জানাচ্ছি। কোরবানির ঈদে আমার প্রথম কথাটা যেটা শুরু, আল্লাহ পাক যেহেতু আমাদেরকে যে সমস্ত খাবার হালাল হিসাবে দিয়েছে, সেই সমস্ত খাবারের খাদ্য উপযোগিতা বা খাদ্যের উপকারিতা এবং আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় সেটা ভেবেই সিলেক্ট করা হয়েছে। সুতরাং গরুর মাংস একদম খাওয়া যাবে না, খেলে ওজন বেড়ে যাবে বা অন্যান্য অসুবিধা তৈরি হবে, একদম খুব স্ট্রিক্টলি এই জিনিসটা মাথা থেকে ফার্স্ট অফ অল এটা আমাদের হালাল খাবার। সুতরাং আমরা যদি সঠিক উপায়ে, সঠিক নিয়মে এবং পরিমিত খাবার গ্রহণ করি, সেটা শুধুমাত্র গরুর মাংস না বা খাসির মাংস না বা মাংস জাতীয় জিনিস না, এটা সব ধরনের খাবারের ক্ষেত্রে আসলে প্রযোজ্য যে পরিমাণ আর টাইম, এই দুটো জিনিস যদি আমরা একদম মেনে চলি আর জানি যে আমার আসলে কতটুকু পরিমাণ প্রয়োজন আমার শরীরের জন্য আর কত কোন সময়ে কোন খাবারটা প্রয়োজন, তাহলেই কিন্তু যে কোনো খাবারই যে কেউ খেতে পারে। ইভেন এরকমও বলা যেতে পারে, যেমন খুব একটা কমন ধারণা এখন যে ডায়াবেটিস রোগীদের রাত্রেবেলা রুটি খেতেই হবে, একটা খুব কমন ধারণা আবিষ্কার হয়ে গেছে। কিন্তু ডায়াবেটিস রোগীরা কিন্তু রাতে ভাতও খেতে পারে যদি তার পরিমাণটা জানা থাকে। অর্থাৎ একটা রুটি বা দুইটা রুটি যদি প্রেসক্রাইব থাকে, সেটার ইকুইভ্যালেন্ট এমন ভাতও খেতে পারে। ঠিক তেমনি গরুর মাংস কতটুকু, গরুর মাংস তো মেইনলি প্রোটিনের সোর্স। আপনার প্রোটিন কতটুকু প্রয়োজন আপনার শরীরের জন্য, আপনার ওজন, আপনার উচ্চতা, আপনার বয়স এবং আপনার অন্যান্য সমস্যাগুলো জেনে যদি এটা জানা থাকে, তাহলে অবশ্যই গরুর মাংস খাওয়া যেতে পারে। এখানে একটু করি, একটু বিশেষ বিশেষ ক্ষেত্র আছে যেখানে একটু রেস্ট্রিকশন করা হয়, সেই বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো হয়তো প্রশ্ন বা পরবর্তীতে আমি এমনিতেই বলতে পারবো। আচ্ছা, ওই আমার মনে হয় যে উত্তরটা তুমি এতক্ষণ আমাদের সামনে উপস্থাপন করলাম। আমাদের একজন বন্ধু লিখেছেন, রকন উদ্দিন মোহাম্মদ আল মামুন, ও লিখেছে, কেউ যদি হঠাৎ করে মাংস বেশি খেয়ে ফেলে, তার জন্য পেট ব্যথা করে কি খাবো, এরকম একটা প্রশ্ন সে করছে। তুমি যেমন তার জন্য তার জন্য মাংস যদি বেশি পেটে ব্যথা হলে, আচ্ছা, মাংস পেটে যদি আমরা ব্যথা, বেশি খাই, হ্যাঁ, তার জন্য পেটে ব্যথা হলে আমরা কি খাবো? আচ্ছা, পেটে ব্যথা যদি হয় সেক্ষেত্রে পেটে ব্যথা দুটো কারণে হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে তার অ্যাসিডিটির কারণে হতে পারে, নাম্বার টু হচ্ছে তার যদি পাকস্থলীতে আগে থেকে আলসার থাকে, অথবা সে ঠিকমতো চিবিয়ে না খেয়ে গিলে খেয়ে ফেলে, সেক্ষেত্রে আমাদের পাকস্থলীর চারপাশ থেকে যে একটা পাচক রস বের হয়, যেটা দিয়ে যে কোনো খাবার খুব সুন্দর করে অ্যাবজর্পশন হয়ে যে যে জায়গায় যে যে নিউট্রিয়েন্টস গুলো যাওয়া প্রয়োজন সেই নিউট্রিয়েন্টস গুলো যায়। যদি এই তিনটা রিজন এবং আরো একটা রিজন, সেটা হচ্ছে খাওয়ার পর পরই আমরা যদি শুয়ে পড়ি, তাহলে অর্ধেক খাবার উপরে উঠে যাবে আর অর্ধেক খাবার মেটাবলিজম হবে। এই চারটা কেস যদি হয়ে থাকে, আগে প্রথমে আইডেন্টিফাই করতে হবে কোন কেসটা হয়েছে, সেটা আগে রিমুভ করতে হবে। তারপরেও যদি পেটে ব্যথা করতে থাকে, এরকম যদি হচ্ছে যে করছে পেটে ব্যথা করছে, সেক্ষেত্রে একটু রুম টেম্পারেচার পানিতে একটা লেবু বা এক স্লাইস বা দুই স্লাইস লেবু একটু চিপে যদি খাওয়া যায়, মাথাটা একটু ওয়ার্কআউট করা যায়, তাহলে হোপফুলি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমরা একটা খুব সহজ উপায় বলি আমরা পুষ্টিবিদরা, যাদের অ্যাসিডিটি বা একটু পেটে মানে ভালো লাগছে না, ফিলিং না, সেক্ষেত্রে আদা চাবিয়ে বা আদার রস যদি খাওয়া যায়, তাহলে খুব একদম ম্যাজিকের মতো একটা কাজ করে, অ্যাসিডিটি ম্যাজিকের মতো কাজ করে, চলে যায়। বাহ, সুন্দর একটা তথ্য জানলাম, যেটা আমার জানা ছিল না সত্যি। আহ এটা নেক্সটে এমন সমস্যা হলে আমি নিজেই ট্রাই করবো। হ্যাঁ, আচ্ছা ইনশাআল্লাহ। আমরা যে গরুর মাংসগুলো খাচ্ছি নিয়মিত, যেহেতু আমাদের কোরবানি ঈদ, স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই বিষয়টা একটু আমি জানতে চাচ্ছিলাম যে গরুর মাংস আহ আমরা তো নিয়মিত খাচ্ছি, এটার উপকারিতা গুলো কি কি, যদি একটু কাইন্ডলি আমাদের বলতে আর কি। আচ্ছা, আসলে গরুর মাংস খুবই একটা উপকারী খাবার যদি এটা সঠিকভাবে খাওয়া হয়, যেটা আমি প্রথমেই বলেছি। কারণ হুম। গরুর মাংসে একটা
প্রোটিনের খুব ভালো সোর্স। আমরা জানি যে আমাদের যারা সুস্থ তাদের পার কেজি বডি ওয়েটে 1 গ্রাম করে প্রোটিন প্রয়োজন। অর্থাৎ সাপোজ একজনের যদি আইডিয়াল বডি ওয়েট 60 কেজি হয়, তাহলে প্রতিদিন তার 60 গ্রাম, 50 থেকে 60 গ্রাম প্রোটিন খাওয়া উচিত। এখন আমরা অনেক সময় মনে করি কি, আমরা 100 গ্রাম মাংস খেলাম, 100 গ্রাম মাছ খেলাম, 100 গ্রাম মাছ খেলে কি 100 গ্রামই প্রোটিন পাবো? না। 100 গ্রাম সম্ভব না। মাছ খেলে আমরা, যদি এটা ভ্যারাইটি আছে, তো ওভারঅল 100 গ্রাম মাছে আমরা 15 থেকে 25 গ্রাম পর্যন্ত প্রোটিন পেতে পারি। ঠিক তেমনি 100 গ্রাম গরুর মাংসে আমরা ঠিক সেরকম 15 থেকে 20 গ্রাম প্রোটিন পেতে পারি। সুতরাং এটা প্রোটিনের একটা খুব ভালো সোর্স। গরুর মাংসে কিন্তু প্রায় অর্ধেক 40 থেকে 50 ভাগ পানি থাকে। সুতরাং এটা যে একদম পুরো একটা সলিড খাবার তা না। আমরা মাংস রান্না করার সময় কিন্তু দেখা যায়, যদি রান্না করা যায়, ওখান থেকে অনেক পানি বের হচ্ছে। গরুর মাংস আরেকটা খুব ভালো সোর্স, সেটা হচ্ছে আয়রন। এছাড়াও বি ভিটামিন, বি ভিটামিনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, যেমন B3, B6, যেগুলো সবগুলোই আমাদের জন্য খুবই উপকারী। এরকম বি ভিটামিনে প্রায় সবগুলোই পাওয়া যায়, মানে 9টি পুষ্টি উপাদান গরুর মাংসে পাওয়া যায়। আয়রন, ভিটামিন বি, B3, B6, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, এরকম ফসফরাস, এরকম অনেক মিনারেলস যেগুলো আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, সেই সেই পুষ্টি উপাদানগুলো পাওয়া যায়। আমি একটা তথ্য একটু বলে দেই। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2014-তে আমাদের বাংলাদেশের উপরে একটা জরিপ করা হয়েছিল, ফুড কম্পোজিশন টেবিল ওরা করেছিল। সেখানে দেখেছে যে প্রতি 100 গ্রাম অল্প চর্বিযুক্ত গরুর মাংস যদি কাবাব বানিয়ে খাওয়া হয়, সেটা থেকে আমরা 233 কিলো ক্যালোরি, 13 গ্রাম প্রোটিন, 15 গ্রাম চর্বি, 7 গ্রাম কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম 25 মিলিগ্রাম, আয়রন 2 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 25 মিলিগ্রাম, ফসফরাস 88 মিলিগ্রাম, পটাশিয়াম 220 মিলিগ্রাম, আর সোডিয়াম 345 মিলিগ্রাম, জিঙ্ক 3 মিলিগ্রাম এবং কপার 1 মিলিগ্রাম পাওয়া যায়। তার মানে এটা একটা পুষ্টি সোর্স, মানে পুষ্টি ভান্ডার। এটার ভিতরে মানে মিনারেলস এবং ভিটামিনস মোটামুটি সবই আছে, বিশেষ করে বি ভিটামিনস গুলো আছে। তো এখন কেউ যদি খুব কম পরিমাণে খাবার থেকে খুব বেশি পরিমাণ পুষ্টি নিতে চায়, তাহলে গরুর মাংসের বিকল্প নাই। বেশ। তো একটা বিষয় একটু না বললেই না, আমাদের ডক্টর বন্ধু আমির হোসেন লিখেছে ভেরি মাচ ইনফরমেটিভ মেসেজ। মানে যে আমরা যে তুমি যে আলোচনাগুলো করছো, সে বুঝতে পারছি না, ভেরি আর মাচ একটু জোরে বল। ইনফরমেটিভ মেসেজ, ভেরি মাচ ইনফরমেটিভ মেসেজ, এটা লিখেছে আমাদের ডক্টর বন্ধু আমির। থ্যাংক ইউ সো মাচ, আমির। মাই প্লেজার। আমাদের আরেকজন বন্ধু জাহাঙ্গীর লিখছে ভালো লাগলো, ধন্যবাদ বন্ধু তোমাকে। রুকন উদ্দিন কিছু লাভ হাসি পাঠিয়েছে তোমার জন্য, এটা আমাদের বন্ধু। আর আমাদের নরসিংদীর বন্ধু সোহাগ ভুইয়া, সে লিখছে দুজনকে সুন্দর লাগছে, ধন্যবাদ বন্ধু তোমাকে। শাহিন রেজা আমাদের বন্ধু, ও লিখছে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অসুস্থ, দোয়া করিস। হ্যাঁ ইনশাল্লাহ বন্ধু, তোমার জন্য অবশ্যই আমরা দোয়া করি। আরেকজন বন্ধু লিখেছে কেউ যদি হঠাৎ করে মাংস বেশি খেয়ে ফেলে, সরি এটা তো আমি পড়েছি একবার। আরেকজন বন্ধু ফারুক হুসাইন লিখেছে গুড, ভেরি গুড, ঈদ মোবারক টু অল, থ্যাংকস এ লট ফ্রেন্ড, তোমাকেও ঈদ মোবারক। আরেকজন বন্ধু লিখছে কবুতর, হাঁস, মুরগি ও গরুর মাংস, মানে সব ধরনের মাংস যদি একসাথে আমরা খাই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না, এই বিষয়টা যদি একটু। একসঙ্গে খাওয়া মানে মানে একটা সার্ভিং এ, মানে এক একটা সার্ভিং বেলায় একটু একটু করে, হ্যাঁ। রাইট রাইট। সেটা তো আমি প্রথমেই বললাম যে আমাদের প্রোটিনের চাহিদা হচ্ছে পার কেজি বডি ওয়েটে হচ্ছে 1 গ্রাম করে। এখন সাপোজ কারো 60 কেজি হচ্ছে বডি ওয়েট, তাহলে 60 গ্রাম প্রোটিন দিতে হবে। এখন তার জন্য দুপুরবেলা যদি তার খাবারে যে সে 30 গ্রাম থেকে 40 গ্রাম প্রোটিন সাপোজ নিবে, তাহলে 40 গ্রাম প্রোটিনের মধ্যে সে 3 টুকরো গরুর মাংস নিল, তাহলে সে পেল 17 গ্রাম প্রোটিন। আর যদি সে একটা চিকেন নেয়, তাহলে ওরকম 10-15 গ্রাম। অর্থাৎ তার যে পরিমাপ 30 গ্রাম প্রোটিনের মধ্যে যদি সে 2-3 ভ্যারাইটি আনে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু সে যদি এক্সেস কন্টিনিউয়াসলি নিতে থাকে,
তাহলে তার কিডনিতে প্রেসার পড়বে। আর যত প্রোটিন, আমরা জানি প্রোটিন অ্যামাইনো অ্যাসিড হয়ে আমাদের দেহে শোষিত হয়। তো এই যত বেশি প্রোটিন আমরা গ্রহণ করব কিডনির উপর তত প্রেসার পড়বে, তত তাকে কাজ করতে হবে। সেই কারণে কন্টিনিউয়াস বেসিসে খাওয়া যাবে না, একটু খুব অকেশনালি বিয়েতে যাচ্ছ 2-3 রকমের প্রোটিন খাচ্ছ সেটা ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় যে না আমি প্রতিদিনই গরুর মাংস, মুরগির মাংস, কোয়েল পাখির মাংস, ডিম সব খাচ্ছি, তাহলে সেটা প্রবলেম হবে। তাহলে তো আমার জন্য সমস্যা হয়ে গেল। যেহেতু আমি তোমার তো শুধুমাত্র কোনো সমস্যা না, তুমি মাছই খাচ্ছ না, শুধু গরুর সেটাই। মাংসের উপরেই আছে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা বন্ধু, আরেকটা বিষয় একটু যদি আমাদের সাথে একটু শেয়ার করতে, কাদের জন্য গরু মাংসটা বেশি উপকারী আর কাদের জন্য খাওয়াটা রিস্ক, এই বিষয়টা যদি একটু বলতে আমাদের জন্য। গরুর মাংস উপকারী হচ্ছে যাদের কোনো কোমরবিডিটি নেই। কোমরবিডিটি বলতে বোঝাচ্ছি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তারপরে হার্টের কোনো অসুখ, ব্রেইনের অসুখ, এই টাইপের কোনো কোমরবিডিটি যাদের নেই তারা গরুর মাংস খেতে পারে, কিন্তু অবশ্যই খাওয়াটা উচিত একদম পরিমিত। প্রত্যেকটা মানুষের প্রয়োজনটা ভিন্ন। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে কারোর যদি আইডিয়াল বডি ওয়েট 60 কেজি হয়, তার 60 গ্রাম প্রোটিন খাওয়া উচিত, কিন্তু কারো আইডিয়াল বডি ওয়েট যদি 50 হয় তাহলে তার 50 গ্রাম, কারো যদি 70 হয় তাহলে তার 70 গ্রাম। তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের জন্য প্রোটিন, কার্বোহাইড্রেট বা প্রত্যেকটা খাদ্য উপাদানের চাহিদা ভিন্ন ভিন্ন হয়, সেই অনুযায়ী হচ্ছে খেতে হবে। আর উপকারী হচ্ছে তাদের জন্য যাদের প্রোটিন ডেফিসিয়েন্সি আছে, অর্থাৎ খুব বেশি প্রোটিন খেতে পারছে না, তাদের জন্য অনেক উপকারী। বাড়ন্ত শিশু, বর্ধনশীল শিশু, যাদের গ্রোথ খুব তাড়াতাড়ি প্রয়োজন বা গ্রোথ দরকার, ওই ধরনের কোমরবিডিটির সমস্যা সাধারণত টাইপ 1 ডায়াবেটিস ছাড়া দেখা যায় না, তারা খেতে পারে। যদি আদর্শ বডি ওয়েটে থাকে তারা খেতে পারে। যাদের আয়রনের অভাব অর্থাৎ অ্যানিমিয়া হয়, অ্যানিমিয়া বা পার্নিশিয়াম অ্যানিমিয়া, বিভিন্ন ধরনের অ্যানিমিয়া আছে, এই ধরনের অ্যানিমিয়া যদি হয় তাহলে অবশ্যই খেতে পারে। এই সমস্ত ক্ষেত্রে গরুর মাংস বেশি। অনেক সময় জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই সমস্ত ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়। তো যদি এরকম কোনো ডেফিসিয়েন্সি থাকে তাহলে ডেফিনেটলি খাওয়া যেতে পারে, তবে অবশ্যই কি পরিমাণ খেতে হবে সেটা জানার জন্য ডক্টর এবং ডায়েটিশিয়ান একজনের পরামর্শ নিয়ে তারপরে খেলে ভালো হয়। কারণ একজন ডক্টর প্রেসক্রাইব করে দিবে যে তার কি কি খাওয়া উচিত বা বলে দিবে যে তার এই সমস্যা, এই রিপোর্ট, তখন ডায়েটিশিয়ান দেখে যে তার জন্য আসলে কতটুকু উপযুক্ত সেই অনুযায়ী তাকে বলে দিবে, তাহলে হচ্ছে তার জন্য সুটেবল হবে। অনেক সুন্দর একটা প্রশ্নের সুন্দর একটা সহজ উপায় পেয়ে গেলাম, যেটা আমারও অজানা ছিল। আশা করি বন্ধুরাও উপকৃত হচ্ছেন। আচ্ছা আমি আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, যেটা আমার সুবিধার জন্য, যে আমরা তো সাধারণত বিশেষ করে কোরবানি ঈদে যখন আমরা গরু কাটি, কাটার পরে এই মাংসটা আমরা অনেকদিন যাবৎ ফ্রিজিং করে রাখি। সেটা 1 বছর 1.5 বছরও থাকে কোনো কোনো বাসাতে, যেটা আমি নিজেও পরীক্ষিত, আমি দেখেছি। তো সেক্ষেত্রে আসলে এই টাইম সীমা সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতে, যে আসলে মাংসেরও তো একটা টেম্পারেচার থাকে না, মানে বিশুদ্ধ মাংস যেটা বলে, সেই ক্ষেত্রে আসলে যদি একটু আমাদের সাথে একটু শেয়ার করতে আর কি বিষয়টা যে। গরুর মাংস ফ্রিজিং এখন আহ, কিছু প্রসিডিউর আছে। আগে যখন গরু জবাই করা হবে যেন টোটাল রক্তটা বের হয়ে যায়, সেদিকে আগে নজর দিতে হবে। সেটা প্রচন্ড জরুরি, কারণ হচ্ছে যত মাংসে যত বেশি রক্ত থাকবে আর সেই মাংসটা যত বেশি সময় নিয়ে কাটা হবে, তত হুম। বেশি মাইক্রো অর্গানিজম মানে ব্যাকটেরিয়া বেশি গ্রো করার একটা সুযোগ থাকে। ঠিক আছে। আর আমাদের যেহেতু হট কান্ট্রি, তার মানে হচ্ছে 4-5 ঘন্টার মধ্যেই হচ্ছে কন্টামিনেটেড হয়ে যেতে পারে। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যদি আমরা দুই ভাবে মাংস সাধারণত সংরক্ষণ করি। একটা হচ্ছে কাঁচা মাংস সংরক্ষণ করি, আর একটা হচ্ছে কুক করার পরে। ঠিক আছে। আবার হুম। অনেক সময় আছে কি হাফ কুক করে প্রসেস করি, সেটাও হতে পারে। তো আমি আগে প্রথমে র মিটের কথা বলি। তো র মিটটা হচ্ছে
আহ, যদি আমরা দেখা যাচ্ছে কি এখন অনেক মাংস হবে, তো অনেক সময় অনেকে আছে কি নর্মাল যে রেফ্রিজারেটর নর্মাল হুম। নর্মাল রেফ্রিজারেটরও রেখে দেয়, আবার ডিপ ফ্রিজেও রেখে দেয়। তো যদি ডিপ ফ্রিজে রাখা হয় সেক্ষেত্রে টেম্পারেচারটা চেক করা খুবই জরুরি। যদি -15 ডিগ্রি সেলসিয়াস থেকে -24 ডিগ্রি সেলসিয়াস করে রাখা যায়, দেখতে হবে টেম্পারেচারটা কতটুকু আছে। যদি -15 থেকে -24 ডিগ্রি সেলসিয়াসে ডিপ ফ্রিজে টেম্পারেচারটা থাকে, তাহলে 5-6 মাস, 1 থেকে 2 বছর পর্যন্ত ইজিলি খাওয়া যায়। কিন্তু যদি এর চেয়ে নিচে টেম্পারেচার চলে আসে, -15, তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলতে হবে। এটা হচ্ছে ডিপের ক্ষেত্রে। আর যদি দেখা যাচ্ছে ডিপে জায়গা হচ্ছে না, নর্মালি রাখতে হবে, রাখা উচিত না, কারণ ব্যাকটেরিয়া অন্যান্য খাবারে চলে যেতে পারে। তারপরেও যদি একদমই সুযোগ না থাকে, সেক্ষেত্রে 2 থেকে 3 দিন রাখা যেতে পারে। আর কুকিং খাবারের ক্ষেত্রেও সেম, যদি নর্মাল রেফ্রিজারেটরে রাখে 2 থেকে 3 দিন রাখা যেতে পারে, এর চেয়ে বেশি রাখা যাবে না। কুকিং খাবার ডিপ ফ্রিজে রেখে অনেকে মাসের পর মাস রেখে দেয়, রেখে রেখে খেতে চায়। সেক্ষেত্রে আমার কথা হচ্ছে পুরো কুক না করে হাফ কুক কিছু খাবার, সেটা হচ্ছে কিছুদিনের জন্য ডিপ ফ্রিজে রাখা যেতে পারে। হাফ কুক যে কেমন, যেমন হচ্ছে আপনি কাবাব করবেন, কাবাবের জাস্ট গোলটা করে রেখে দিলেন, হাফ ডান করে পরে ফ্রাই করলেন। বা মাংস একটু হালকা পুরোপুরি সিদ্ধ না করে হালকা সিদ্ধ করে অল্প একটু মশলা দিয়ে দিলেন, সেটা পরবর্তীতে করবেন। আর সবচেয়ে বড় কথা, আহ, রান্নার সব রান্না করা খাবার যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলাই ভালো। কারণ বারবার যত আপনি জাল দিবেন, তত নিউট্রিশন গুলো নষ্ট হতে থাকবে। আর আর এই আচ্ছা। সংরক্ষণের ক্ষেত্রে এখানে আমি আরো একটা ব্যাপার এখানে শেয়ার করি। যেমন অনেকে আছে অনেক বড় বড় প্যাক করে হচ্ছে ফ্রিজিং করে। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে একদিনে যতটুকু মাংস প্রয়োজন, যতজন সদস্য আছে সেই অনুযায়ী আহ, ছোট ছোট প্যাক করে জিপলক ব্যাগে যদি প্যাক করা যায়, যেখানে বাতাস ঢুকতে পারে না, তাহলে ব্যাকটেরিয়া ঢুকতে পারবে না বা বের হতে পারবে না, এরকম প্যাকিং করে যদি রাখা হয় তাহলে ভালো। কারণ আমি অনেক মাংস ফ্রিজে রাখি, সেখান থেকে বের করলাম, বের করে অল্প অংশ রান্না করলাম, আবার অল্প অংশ রেখে দিলাম, সেক্ষেত্রে ব্যাকটেরিয়া গ্রো করার একটা চান্স থাকে। সেই জন্য ছোট ছোট প্যাক করে রাখতে ভালো, যেটা আপনার একদিনেই শেষ হয়ে যাবে বা একবার রান্না করলেই শেষ হয়ে যাবে। কুকিং রান্নার ক্ষেত্রে যদি দুপুরের খাবার আর রাতের খাবার দুটো আলাদা বক্সে রাখা হয়, বা একদিন আর 2 দিনের খাবার দ্বিতীয় দিন যেটা খাওয়াবে সেটা যদি আলাদা আলাদা করে আলাদা পাত্রে রাখা হয়, তাহলে হবে কি যেটা দ্বিতীয় দিন খাওয়াবে সেটা আর গরম করা লাগবে না, ফ্রিজেই থাকবে নর্মাল টেম্পারেচারে। দ্বিতীয় দিনের খাবারটা দ্বিতীয় দিনেই গরম করলাম, আর প্রথম দিনেরটা প্রথম দিন খেয়ে ফেললাম, সেক্ষেত্রে হবে কি নিউট্রিশন ভ্যালুটা একটু বেশি পাওয়া যাবে। বেশ। আহ আমাদের ওই যে একজন বন্ধু আছে, মাহবুব আলম শীষ, ও লিখছে, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বন্ধু, তুমি অবশ্যই নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। অবশ্যই। আরেকজন বন্ধু লিখেছে, মইনুল হোসাইন রনি লিখেছে ঈদ মোবারক। ঈদ তোমাকে মোবারক। লিখেছে ঈদ মোবারক। আচ্ছা, আমাদের আরেকজন বন্ধু রাসেল লিখেছে, আমার জন্য সমস্যা হলো। তার মানে ও বোধহয় গরু মাংস বেশি খেত, বোঝাই যাচ্ছে, যার কারণে ও এই এই ও বিষয়টা আচ্ছা, জেনে ও আরেকটা ভাবতে পারে আরেকটা যে- ব্যাপার বলতে ভুলে গেছি। হুম। গরুর মাংস কিন্তু কন্টিনিউয়াসলি অনেক দিন খাওয়া যাবে না, সর্বোচ্চ 3 দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটানা 3 দিনে বেশি খাওয়া যাবে না, না? না, তো যারা আমার আমার মতো 1 পিস 2 পিস করে খায়, তাদের জন্য কি অবস্থা হবে, সে বিষয়ে কি কিছু? এটা আসলে কি 1 পিস 2 পিস করে প্রত্যেকটা জিনিসেরই তো কিছু এফেক্ট থাকে, ভালো এবং খারাপ দিক থাকে। আসলে একটু খাবারের ডাইভার্সিটি আনা প্রয়োজন। সেই জন্যই হুম। শুধু এক ধরনের প্রোটিনই আমি যদি বারবার খাই, তাহলে ওই ওই নিউট্রিয়েন্টস গুলোই পাচ্ছি। কিন্তু অন্যান্য খাবারেও তো অন্যান্য নিউট্রিয়েন্টস আছে, সেই জন্য একটু বৈচিত্র্যতা আনা প্রয়োজন। এই জন্য বলা হয় 2 থেকে 3 দিন একটানা খাওয়া যেতে পারে। আমরা তো 3 বেলায় গরুর মাংস খাই কোরবানির সময়, এরকম 2 থেকে 3 দিন। তবে একটা বিষয় আমি লক্ষ্য করছি, তুমি মাঝে মাঝে মজার মজার রেসিপি রান্না করে আমাদেরকে উপহার দাও ফেসবুকের মাধ্যমে। যদিও সরাসরি না, তাও আমাদের জন্য ভালো যে না। হুম হুম। এই আমি যেটা বলছি যে, এই যে সুন্দর রেসিপি যে রান্না করো,
তাতে আমার মনে হয় যে তুমি রান্না করতেও বেশি পছন্দ করো। তো এই যে আহ, ঈদের জন্য গরুর মাংসের কিছু রেসিপি যদি তুমি আমাদের জন্য আহ বলতে, উপকৃত হতাম আর কি। প্রয়োজনে নিজেই আচ্ছা, রান্না করবো, ট্রাই করবো। আসলে গরুর মাংসের যদি স্বাস্থ্যসম্মত ভাবে রান্না করা যায়, সেই হুম। স্বাস্থ্যসম্মত, আসলে আমাদের এখন হেলদি লাইফস্টাইলে চলে আসা উচিত। কারণ এখন আমাদের মহামারীর সময় যত বেশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ইমিউনিটি বাড়বে, তত আমরা নিজেরা নিজেকে সুস্থ রাখতে পারবো। সুতরাং গরুর মাংস রান্না করার ক্ষেত্রে যদি আমরা সেই আহ তথাকথিত যেভাবে রান্না করা হয় সেটা ছাড়া আমরা যদি একটু ফিউশন আনি, সেক্ষেত্রে হবে কি আমাদের পুষ্টি ভ্যালুটাও থাকবে ভালো। আর গরুর মাংসে তো বেশ সম্পৃক্ত চর্বি থাকে, অর্থাৎ একটু জমা জমা চর্বি থাকে, দেখা যাচ্ছে মাংস কাটলেও ভেতরে একটু চর্বি থাকে। তো ভিজিবল চর্বিগুলো যদি আমরা ফেলেও দিই, ভেতরের যে চর্বি সেটা তো আর ফেলা যাচ্ছে না। সেটা ব্যালেন্স করার জন্য আমরা কিছু ফিউশন আনতে পারি। ফিউশন আনলে হয় কি ওই চর্বিগুলো একটু ব্যালেন্স হয়। ফিউশন গুলোর মধ্যে কেমন হতে পারে, যেমন আমরা সবজি অ্যাড করতে পারি, বিভিন্ন সবজি অ্যাড করে মাংস রান্না, যেমন জালি কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, ক্যাপসিকাম, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, এই ধরনের সবজিগুলো বেশ বড় বড় করে কেটে মাংস দেখা যাচ্ছে কষানো হয়ে যাওয়ার পরে, মানে প্রায় অর্ধেক সেদ্ধ অবস্থায় এই সবজিগুলো যদি দিয়ে দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে কি ঝোলের সাথে ওই সবজিগুলো মিশে, কারণ ঝোলে কিন্তু বেশি পরিমাণ ফ্যাট গুলো গলে যায়, তো ওটার সাথে ওটা মিশে বেশ ব্যালেন্স হয়ে যায়। তো এভাবে করে রান্না করা যেতে পারে। তারপরে আমরা আহ যেভাবে যেভাবে একটু কম তেল লাগে, সেই কম তেলের রান্নাগুলোর সাথে আমরা পরিচিত হতে পারি। যেমন সমস্ত ভিজিবল চর্বি কেটে, আমি যেমন একটা খুব ভালো একটা রান্না করেছিলাম একদম তেল ছাড়া, এবং কেউ বুঝতেও পারে না এই যে তেল নেই। সেটা হচ্ছে মাংস, আর ভেতরে আদা বাটা, রসুন বাটা, পেঁপে, একটু পেঁপে বাটা, টক দই, টমেটো, এগুলো সবগুলো দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে 1 ঘন্টায় অল্প আঁচে, মানে মিডিয়াম বা মিডিয়ামের থেকে একটু কম আঁচে ঢেকে একটু দীর্ঘ সময় রেখে দিলে গরুর মাংস থেকে সম্পূর্ণ পানি বের হয়, ওই পানিতেই সেদ্ধ হয়ে যায়। তারপরে যদি পানি কমে যায়, একটু হালকা একটু 1 কাপ বা 2 কাপ গরম পানি দিয়ে বাস রান্না করেছি, কেউ বুঝতেই পারে না যে ওটাতে তেল ছিল। এরকম করা যেতে পারে। তেল ছাড়া না? এছাড়া আমরা তেল ছাড়া একবারে? একদম তেল ছাড়া, ঠিক আছে, বিশাল ব্যাপার। বোঝায়। কারণ কারণ মাংসের ভেতরে যে তেল আছে সেই তেল দিয়েই হয়ে যায়, আর মেরিনেট করার জন্য মাংসটা তো বেশি সেদ্ধ করা লাগছে না, 1 ঘন্টাতে এমনিতেই আহ, কিছুটা নরম হয়ে যায়। তো এই প্রসেস করা যেতে পারে। মাংসের সালাদ করা যেতে পারে, মাংসের ভর্তা করা যেতে পারে। মাংসের সালাদ খুব একটা উপাদেয় খাবার। মাংসের সালাদ হচ্ছে মাংসটা জাস্ট একটু হালকা একটু লবণ দিয়ে, নাজমুল মনে হয় আমাদের সাথে অ্যাড হয়েছে, মাংসটা একটু জাস্ট একটু সেদ্ধ করে বা একটু সর্টে করে, হালকা করে ঝুড়ি ঝুড়ি করে বা কিউব করে কেটে, শসা, গাজর, লেটুস পাতা, ব্রকলি, যেগুলো কাঁচা যে যে সবজি খেতে পারে সালাদের জন্য, সেগুলো দিয়ে অ্যাড করে খেতে পারে। খুব মজার একটা সালাদ যেটা, এবং একটা কমপ্লিট মিল হয়। তো একটা বিষয় আমার কাছে মাঝে মাঝে ভীষণ ভাবে নাড়া দেয়। আমি যখন একা একা থাকি তখন আমি চিন্তা করি যে মানুষের মানসিকতা কতটা উদার হলে এরকম একটা স্বেচ্ছাসেবীমূলক সংগঠন তৈরি করা যায়, যেখানে হাজার হাজার মানুষ রোগী হয়ে প্রতিদিন অনলাইনে সেবা নিচ্ছে, তাও বিনা ফিসে। ঠিক জি, আছে না? এটা জি, জি। এটা কিন্তু একটা বিশাল মানসিকতা। তো আমি আসলে আহ, এই এই বন্ধুদেরকে কৃতজ্ঞ দিয়ে ছোট করবো না। আসলে কৃতজ্ঞতার উপরে যদি আরো কিছু থাকে সেটাই করা উচিত ছিল। যেহেতু এই করোনাকালীন সময়ে প্রত্যেকটা ডক্টর প্রত্যেকটা ডক্টরই কিন্তু তার কাজের প্রেসারে আছে অফিসে, যে যেখানেই জব করছে, সেই কাজ শেষে তারপরেও সে দিন নেই রাত নেই, এই এই যে যখন যে কোনো রোগের উপসর্গ নিয়ে আমাদের এখানে আসতেছে, সাথে সাথে সে সুন্দরভাবে ট্রিটমেন্ট পাচ্ছে। এটা কিন্তু আসলে বিশাল ব্যাপার। তো এই এই ডক্টরদেরকেও কিন্তু আমি আমি ওটাই মনে করি, মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার জন্য যেমন আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল, লাখো মা বোন
মোটামুটি সবাই কিন্তু যার যার জীবনের বিনিময়, অনেকের জীবনের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। কিন্তু আজকে এই ডক্টরদেরকে কিন্তু আমরা করোনা যোদ্ধা বলতে পারি, কি বলো তুমি? ঠিক আছে না? বিশাল অবশ্যই ব্যাপার। অবশ্যই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই চেষ্টা করে যাচ্ছে সবার কে যতটুকু পারে সাপোর্ট করার জন্য। তারপরেও যদি এমন হয়, অনেক ইমার্জেন্সিতে অনেক সময় আহ সাপোর্ট পাইনি বা পাচ্ছে না, তাদের কাছে আগে থেকে সরি বলে নিচ্ছি। আর আপনারা আহ, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, যারা পৃষ্ঠপোষক, যারা ক্রিয়েটার, যারা নিরলস কাজ করে যাচ্ছে, সবার জন্য দোয়া করবেন। আর আপনারা একটু সেফ থাকবেন এবং সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ থাকুক এই কামনা করি। তো আমার কাছে মনে হয় এই গরুর মাংস চর্বিটা কিভাবে ব্যালেন্স করা যায় এই বিষয়ে যদি তুমি আমাদেরকে একটু আইডিয়া দিতে আর আচ্ছা, কি। এটা তো অলরেডি বলে ফেললাম অবশ্য, গরুর মাংস চর্বি কিভাবে ব্যালেন্স করা যায়। তারপরেও আমি একটু বলি। আহ আসলে যাদের আসলে একটু ওজন বেশি বা একটু হুম। স্বাস্থ্য সচেতন এবং যাদের কোমরবিডিটি আছে, তাদের প্রথমে কম চর্বিযুক্ত অঞ্চলটা আসলে আগে সিলেক্ট করা উচিত, যে আমি গরুর মাংসের কোন দিকে সবচেয়ে কম চর্বি থাকে সেই অংশটা যদি সিলেক্ট করে তারা গ্রহণ করে, তারা তো প্রথমেই চর্বিটা একটু কমে গেল। আহ সেই দুটো অঞ্চলের নাম হচ্ছে, একটার নাম হচ্ছে রাউন্ড আর একটার নাম হচ্ছে সার্লিয়ন। এটা একটু গুগলে সার্চ করলেই পাওয়া যাবে যে কোন অংশটা। এটা হচ্ছে জাস্ট রানের উপরের অংশ এবং তার সামনের দিকে খাঁচার উপরের অংশ। এটা, এই দুটো অঞ্চলে হচ্ছে সবচেয়ে কম চর্বি থাকে গরুর মাংসে। দেখা যায় যে ওই দুটো অংশে যে পরিমাণ চর্বি থাকে প্রতি 100 গ্রামে, তার চেয়ে বেশি চর্বি থাকে মুরগির রানের মাংসে বা থানের মাংসে। তো সুতরাং ওই দুটো অংশ চুজ করা যায়। আর অবশ্যই যে অংশ চর্বিগুলো সামনে দেখা যাচ্ছে, ভিজিবল যে চর্বি মাংসের সাথে গায়ে লেগে আছে, যতটুকু ফেলে দেওয়া যায় সেগুলো আগে ফেলে দিতে হবে, একদমই ফেলে দিতে হবে। অনেকে বলে যে চর্বি ফেলে দিলে মাংস একদমই টেস্ট হয় না, খেতে মজা লাগে না। আসলে আমাদের সুস্থতা তো আগে, মজা তো পরে, তাই না? সেটাই তো সেটাই। চেষ্টা করতে হবে আমাদের নিজের টেস্টটাকে ওইভাবেই গ্রো করতে, তাহলে অটোমেটিক্যালি টেস্ট লাগবে। আর এটা একটা প্রসেস। সেকেন্ড প্রসেস হচ্ছে আমি যে সবজি অ্যাড করার কথা বললাম সেটা। থার্ড প্রসেসটা হচ্ছে আমরা এটা খুব মজা করে খাই, সেটা হচ্ছে কাবাব বা পুড়িয়ে বা গ্রিল করে খাই। তো সেক্ষেত্রে আমার একটা কথা, যে কাবাব বা পুড়িয়ে বা গ্রিল করে খেলে সরাসরি যেন আগুনের সংস্পর্শে না এসে করা হয়। সেটা হচ্ছে কোনো একটা তাওয়া বা কোনো কিছু রেখে তার উপরে রেখে যদি করা হয় তাহলে সবচেয়ে বেশি স্বাস্থ্যসম্মত হয়। কারণ মাংস যদি একদম সরাসরি আগুনের সংস্পর্শে আসে, তাহলে যে উপাদানটা যে নাইট্রেট উপাদানটা, সেটা এমন একটা উপাদানে তৈরি হয় যে উপাদানটা আমাদের ক্যান্সার হওয়ার জন্য দায়ী। দিনের পর দিন খেলে দেখা যাচ্ছে আমাদের একটা কার্সিনোজেন উপাদান তৈরি হতে পারে। এই জন্য একদম গিরির যাতে আগুনের সংস্পর্শে না এসে কাবাব যদি হয়, তাহলে সেক্ষেত্রে হয় কি, যে এক্সেস যে ফ্যাট গুলো সেটা বার্ন হয়ে যায়, এটা খাওয়া যেতে পারে। আর আমরা ডিপ ফ্রাইড এই টাইপের খাবার যদি অ্যাভয়েড করি, তাহলে অনেকটাই চর্বি ব্যালেন্স করা যায়। আর আমি তো বললামই, মাংসের সাথে যদি টক দই বা অন্যান্য টমেটো এই জাতীয় জিনিসগুলো যদি অ্যাড করা যায়, তাহলে চর্বিটা অনেক অংশে কমে যাবে। তবে আসলে লেবু। আমি একটা, তোমার সাথে কথা বলে একটা বিষয় বুঝতে পারলাম যে আমরা আসলে স্বাস্থ্য সচেতনতার কোনো কিছুই পালন করি না। যেমন আমরা দেখি রেস্টুরেন্টে যে গ্রিল গুলো হয়, গ্রিল চিকেন গুলো হয়, সেটা দেখি যে সরাসরি এই গ্যাসের আগুনেই কিন্তু সেকে ওকে পুড়িয়ে ভাজা করা হচ্ছে। অর্থাৎ তার মানে মনে হচ্ছে যে ওটার ভিতরে আসলেই আমাদের যতটুকু প্রোটিন থাকার কথা বা তুমি যেটা বললা, এগুলো তো কিছু হয় না মনে হচ্ছে। ওগুলো, ওই উপাদানগুলো দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে, কিন্তু ওই যে যে ফুড হ্যাজার্ড নামে একটা টার্ম আছে, মানে হচ্ছে আমি ওই পুষ্টি উপাদানগুলো পাচ্ছি, কিন্তু ওইটার যে ওই কুকিং প্রসেসে হ্যাজার্ড গুলো তৈরি হচ্ছে, এটা যদি কন্টিনিউয়াসলি কেউ গ্রহণ করে তাহলে বেশ ক্ষতিকর। হ্যাঁ, তুমি যদি ধরো বাইরে গিয়েছো খেতে হচ্ছে, সেক্ষেত্রে যে পোড়া যে কালো অংশগুলো ওগুলো ফেলে দেবে, ফেলে তারপরে খেতে হবে। আর চেষ্টা করতে হবে বাইরের খাবার একদম স্কিপ করতে, বিশেষ করে করোনা কালে।
আর যদি রাইট। বাসায় বাসায়ও করা হয় তাহলে যেন সরাসরি আগুনের সংস্পর্শে না আসে। আসলে আমরা সবাই কিন্তু একটা অদৃশ্য রোগে আতঙ্কে ভুগছি। সারা বিশ্ব সারা বিশ্ব কিন্তু বটবৃক্ষের মতো মুখ থুবড়ে পড়ে আছে এই করোনার কারণে। এই লাখো লাখো মানুষ মরতেছে, বাংলাদেশেও কিন্তু রক্ষা পায়নি। বাংলাদেশেও সেই একই দৃশ্য, প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। অনেক, প্রতিদিন মোটামুটি 40, 45, 50, 55, 60 এরকম লোক মারা যাচ্ছে। তো আসলে করোনা ভাইরাসটা বর্তমানে আমাদের জন্য আতঙ্ক, যাকে আমরা প্রতিটি মানুষই কিন্তু ভয় করে চলছি। তো এই যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে, এই মানুষগুলা, তোমার কাছে কি মনে হয় এই মানুষগুলো কি গরু মাংস খেতে পারবে? বা তারা খেতে যদি পারে তাদের জন্য কি করণীয়, কোনো নিয়ম কানুন আছে কিনা, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতে। আচ্ছা, করোনায় যারা আক্রান্ত, হুম, মানে যারা এখন পজিটিভ আছে, তাদের ভেতরে যদি কেউ একদম সুস্থ স্বাভাবিক মানুষ হয়, সেক্ষেত্রে মাংসটা যেন একদম সেদ্ধ হয়, কোনো অংশেই যেন কাঁচা না থাকে, সেইভাবে করে পরিমাণ অনুযায়ী অবশ্যই খেতে পারবে আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের যদি অন্য কোনো কোমরবিডিটি থাকে, যেটা আমি আগেই বলেছি, ডায়াবেটিস খুব বেশি বা অতিরিক্ত উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, ক্রিয়েটিনিন লেভেল বেশি অর্থাৎ কিডনির সমস্যা, এই সমস্যাগুলো যদি থেকে থাকে তাহলে এখন না খাওয়াটাই ভালো। আর যদি সুস্থ স্বাভাবিক হয় কিন্তু করোনা পজিটিভ, সেক্ষেত্রে আমি যা আলোচনা করলাম এখন পর্যন্ত, যে কম চর্বিযুক্ত মাংস এবং একটু ভালো করে কুকিং করে খেতে পারবে, এবং পরিমিত পরিমাণে, অবশ্যই পরিমাণটা কিন্তু পরিমিত হতে হবে। সবকিছুই নির্দিষ্ট সীমাবদ্ধের ভিতর থাকলেই ভালো হয় জীবনে সব হুম, ক্ষেত্রেই, খাওয়া দাওয়া থেকে শুরু করে। পরিমাণ, তো পরিমাণটা আমি বলেছি কিনা আমার মনে নাই। গাইডলাইন অনুযায়ী পরিমাণটা হচ্ছে 3 আউন্স, যেটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 85 গ্রাম থেকে 90 গ্রামের মতো। ঠিক আছে, তো আচ্ছা আচ্ছা। এতটুকু হচ্ছে একটা সার্ভিং এ খাওয়া যেতে পারে। তো 85 থেকে 90 গ্রাম আমরা তো আর মেপে মেপে খেতে পারবো না। আনুমানিক ভাবে বলা যেতে পারে যে একটা মাউসের সাইজ, ল্যাপটপের হুম। মাউসের সাইজ, অথবা একটা মিডিয়াম একটা মোবাইলের সাইজ, অথবা একটা তাসের বান্ডিলের সাইজ, এই পরিমাণ মাংস, মানে যদি সেটা এত বড় পিস হয় তাহলে ওটা একবারে খেতে পারবে। আর যদি ছোট ছোট পিস হয় সেক্ষেত্রে 2-3 টুকরা আনুমানিক। আচ্ছা আচ্ছা। তো আহ, একজন বন্ধু, আমি কিছু মন্তব্য পড়ি, হ্যাঁ। একজন বন্ধু হ্যাঁ, লিখেছে, শিওর। ফাহিম এলাহি, ও লিখেছে, বন্ধু তোমাদের দুজনকেই জানাই ঈদ মোবারক। বন্ধু মিন্নি, কোরবানি ঈদ উপলক্ষে খাওয়া দাওয়া একটু ছাড় দেওয়া উচিত। মিন্নিকে অসংখ্য ধন্যবাদ স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এটা তোমাকে ধন্যবাদ জানিয়েছে। আরেকজন বন্ধু লিখেছে, ওর নাম হচ্ছে ধন্যবাদ ফাইন। তামান্না, তামান্না ও শ্রাবণী আমার, লোপা, হ্যাঁ। ও আমার খুব সফল একজন পেশেন্ট। ও আমার পুরোপুরি নিয়ম না মেনেও প্রায় 8 কেজি ওজন কমিয়েছে 1-2 মাসে। মাশাল্লাহ মাশাল্লাহ, বিশাল ব্যাপার কিন্তু। উনি উনি লিখেছে কিন্তু, আমি করোনা নেগেটিভ হয়েছি 1.5 মাস আগে, কিন্তু আফটার এফেক্টের নানা সমস্যা ফেস করছি। তার মধ্যে অন্যতম পেটে গ্যাস, কিছু খেতে পারি না, খুব গ্যাস হয়। ম্যাক্স প্রো খাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, কি করতে পারি, বুকে চাপ ধরে থাকে। এই ধরনের কিছু আর কি মন্তব্য উনি করেছে। হ্যালো, আরেকজন লিখেছে, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, আরেকজন লিখেছে, আমি তুমি শুনতে শুনতে পাচ্ছ? পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? আচ্ছা, আমি আবার একটু ঢুকি। তো হ্যাঁ বন্ধুরা, যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, যে এই করোনাকালীন সময়ে, যেহেতু আগামীকাল আহ, আমাদের মুসলিম ধর্মের জন্য একটা বিশেষ দিন,
পবিত্র ঈদ উল আজহা, কোরবানির দিনও বলা হয়ে থাকে। এই দিনে এই উৎসবটা, দুটো উৎসব মূলত আমাদের মুসলমান ধর্মের জন্য বড়, তার মাঝে ঈদ উল আজহা একটা। তো এর জন্য আমাদের করোনাকালীন সময়ে অন্তত আমরা একটু স্বাস্থ্যবিধি মেনে চলি, সতর্কভাবে চলি, সাবধানে চলি। আর যে কোনো সমস্যা হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিবেন, যেন খুব দ্রুত সমাধান হয়ে আর কি। আর আরেকটা বিষয় বলছি, যে যে সকল ডাক্তার বন্ধুরা আহ, নিয়মিত চেষ্টা করে যাচ্ছে আমাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য, আপনারা সবাই একটু ডাক্তারদেরকে আন্তরিকতা, ভালোবাসা এবং শ্রদ্ধার চোখে দেখবেন। এজন্যই যে এই করোনাকালীন মুহূর্তে অনেক সময় আছে যে সারাদিন ডক্টরদের ডিউটি পালন করে এসে অনেক সময় আছে যে অনেক ধরনের সেবা দিতে ব্যর্থ হয়। তো এই বিষয়টাকে নেগেটিভ না ভেবে সবসময় চিন্তা করবেন যে ওরাও তো একজন মানুষ। আর তাই অনেক সময় আছে যে ওরা এই ট্রিটমেন্টটা দিতে ব্যর্থ হয়। যার কারণে আহ, আপনারা বিচলিত হবেন না, প্রয়োজনে আবার নতুন করে ট্রাই করবেন। অবশ্যই আমাদের ডক্টররা আপনাদের সেবা দিতে প্রস্তুত থাকবেন। হ্যালো। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হুম। আমার কথা কি এখন শোনা যাচ্ছে? যাই হোক, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সরি, আমি যান্ত্রিক গোলযোগের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার মেসেঞ্জারে একটা ফোন চলে আসছিল, ভিডিও কল, যে কারণে আনমিউট হয়ে সবকিছু চলে গিয়েছিল। আমি বাইরে গিয়ে আবার ভেতরে চলে আসছি। আই এম সো সরি। ওকে, যে কথায় আমরা ছিলাম সেই কথাটা আমি ভুলে গিয়েছি। কোশ্চেনটা যদি আবার করা যেত। এই যে করোনা রোগী কি কোরবানির মাংস খেতে পারবে এবং তাদের জন্য কোনো বিষয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা, এই ধরনের কিছু নিয়ে আলোচনা চলছিল আমাদের। হ্যাঁ, করোনা রোগীর জন্য তো করোনা যারা পজিটিভ আছে, প্রথম কথা হচ্ছে তার দয়া করে স্ট্রেসে থাকবেন না, মনের মধ্যে সাহস রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যে যে সেফটি রুলস যেগুলো বলা হয়েছে, ডক্টর যেগুলো বলেছে সেগুলো তো করবেনই। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনার যদি অন্য কোনো অসুবিধা বেশি না থাকে, তাহলে আপনি একটু কম চর্বিযুক্ত মাংস, পরিমিত যেটা 2 থেকে 3 পিস এট এ টাইম খেতে পারবেন। আচ্ছা, একটা প্রশ্ন আসছে। রফিকুল আলম লিখেছেন, আমার মেয়ের বয়স 8 বছর। হ্যাঁ, আমার মেয়ে হুম। দুই ঠোঁটে ঘা হয়ে থাকে, সকালে ঘুম থেকে উঠলে ঠোঁটের কোণায় সাদা হয়ে থাকে।
ওর খাওয়ার রুচি নাই, এখন ওর ঠোঁটের ঘার জন্য কি করতে পারি জানাবেন। এটা আমার মনে হয় যে গ্রুপে পোস্ট দেওয়াই বেটার হবে, এটা নাকি এটা তুমি একটু কোনো সমাধান করতে? এটা একটু ডক্টরের প্রশ্ন আর বিষয়বস্তুর সাথে আলাদা, কিন্তু তারপর আমি একটু তাকে সাজেশন দিচ্ছি। সাধারণত স্কিনের ডিজিজ গুলো হয়, বুঝতে পারছেন যে এটা স্কিনের ডিজিজ কিনা। যদি স্কিনের ডিজিজ হয়, স্কিনের ডিজিজ সাধারণত হয় ভিটামিন এ এর অভাবে। তো ভিটামিন এ যদি স্কিনের যে প্রবলেম গুলো সেগুলো চলে যাবে। আর যদি তার ঘা হয়ে থাকে, ভেতরে ঘা ঘা হয় হচ্ছে সাধারণত ভিটামিন বি এর অভাবে। ভিটামিন বি এর ওষুধ যেটা আছে, খুব চিপ ওষুধ, রিবোসম, রিবোক্লাভিন, এই ওষুধগুলো খেলে ভিতরে যদি ঘা থাকে সেটা চলে যায়। আর মুখে রুচি বাড়াতে ইনস্ট্যান্ট ভিটামিন সি খেতে পারে, যেমন এক টুকরা লেবু, যেহেতু ছোট মানুষ কাঁচামরিচ পারবে না, কাঁচামরিচ খেলেও মুখে রুচি বাড়ে। আর একটু আচার দিয়ে খেতে পারে, আমের আচার, আমেও থাকে ভিটামিন সি। সুতরাং একটু ভিন্ন উপায়ে আবার যদি খাওয়া যায়, সেক্ষেত্রে রুচিটা আস্তে আস্তে ফিরে আসে। তবে হ্যাঁ, মোটামুটি আমার মনে হয় যে আপনি আপনার প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন। আর তারপরেও যদি আপনি এটাতে তুষ্ট না হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি আমাদের ই ডক্টর গ্রুপে একটা মেসেজ দিবেন, পোস্ট দিবেন। তো ওই বিশেষজ্ঞ যে ডক্টর আছেন নিশ্চয়ই ওনারা আপনাকে একটা সলিউশন দিবে আশা করছি। ঠিক আছে না? তো জি। আমার কাছে তো তোমার কাছে আমার একটা লাস্ট কোশ্চেন আছে, যেটা হচ্ছে যে আমরা হুম, হুম। আসলে আগামীকাল যেহেতু কুরবানি ঈদ, আর কুরবানি ঈদ নিয়ে আমরা স্বাস্থ্য বিষয়ে আলোচনা করলাম, স্বাস্থ্যবিধি নিয়ে। ঈদে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, এর খাওয়ার পরিমিতি বিষয়াদি নিয়ে আলোচনা করলাম, খাবারের সুফল কুফল নিয়ে আলোচনা করলাম। এখন আমি যেটা বলছি, সর্বোপরি এই কুরবানি ঈদে আহ ঈদের যে খাওয়া দাওয়ার যে বিষয়বস্তু, মানে আমরা যে খাওয়া দাওয়া করতেছি, এই বিষয়টা আহ কতটুকু কি বলে সুরক্ষা, স্বাস্থ্যগত যে সুরক্ষাগুলো আছে কুরবানি ঈদে, এই স্বাস্থ্যগত সুরক্ষা নিয়ে যদি তুমি একটু অল ওভার একটু আলোচনা করো, সবার জন্য একটা স্বাস্থ্যগত সুরক্ষা আছে অনেক খুব ভালো একটা সেই প্রশ্ন, বিষয়টা। অনেক অনেক ধন্যবাদ। আহ প্রথমত কুরবানি ঈদের সবসময়ই কিছু সচেতনতা মেনটেন করা উচিত, কিন্তু যেহেতু এখন আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে আছি, এই সচেতনতা আরো বেশি করে করা উচিত। তো আমি একদম প্রথম থেকে বলি, প্রথমেই যখন গরু জবাই করা হয়, তখন যেখানে জবাই করা হচ্ছে সেই জায়গাটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ধুয়ে নেওয়া হয়, সেটা একটু জরুরি। কারণ দেখা যাচ্ছে ওখানে যদি অনেক জীবাণু থেকে থাকে, তাহলে গরু জবাইয়ের সময় সেই জীবাণুগুলো ঢুকে যেতে পারে। এটা খুব জরুরি। এক জায়গায় বেশি মানুষ একসঙ্গে থেকে যেন এটা না করা হয়, সেই দিকে নজর রাখতে হবে। মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন যখন গরু জবাইয়ের কাছাকাছি যারা থাকবেন। আর চেষ্টা করতে হবে হাতে গ্লাভস ইউজ করার জন্য সেই সময়ের জন্য, এবং গরুর মাংস কাটার থেকে শেষ পর্যন্ত। তারপরে মাস্কটা এদিক সেদিক দিলে হবে না, একদম প্রোটেক্টেড জায়গায় ফেলতে হবে, যেটা একদম কাভার আপ থাকে। আদারওয়াইজ ওই মাস্কে যদি কোনো জীবাণু থাকে, ওটার থেকে আবার অন্য কেউ ইনফেক্টেড হতে পারে। এই সেফটি গুলো অবশ্যই মেনটেন করা উচিত। আর গরুর যে ময়লা আবর্জনা, গোবর থাকে যেগুলো, সেই ময়লা আবর্জনা গুলো যেন গর্ত করে ভেতরে ঢুকিয়ে ফেলে দেওয়া হয়, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। এটা মেনটেন করা উচিত। আর হচ্ছে ইসলামিক যে রুলস রেগুলেশন আছে, সেই রুলস রেগুলেশন অনুযায়ী কোরবানি করার পরে আহ অবশ্যই সেফটি রুলস মেনে চলা উচিত। তাহলে হবে কি, দুই দিক থেকেই আপনি একদম কাভার আপ থাকবেন। আল্লাহর কাছ থেকেও, আল্লাহর রাস্তায় ত্যাগের মহিমায়ও যেমন আপনার হবে, তারপর আপনি নিজেকেও সুরক্ষিত রাখবেন। আর যখন কোরবানিতে গরুর মাংস কাটা হয়, দেখা যাচ্ছে একসঙ্গে অনেকে বসে কাটা হয়, তো সেক্ষেত্রেও যেন আমরা 3 ফিট দূরত্বটা মেনটেন করি। আমরা মাংসগুলো রাখলে আমাদের মাংসের বিভিন্ন পার্ট আছে, যেমন কলিজাটা খুব তাড়াতাড়ি কন্টামিনেটেড হয়ে যেতে পারে। তো এটা যদি আগেই আমরা একটু ফ্রিজিং করার ব্যবস্থা করি, এরকম যদি আমরা একটু বুঝে সবকিছু করার চেষ্টা করি, সেটা বেশি ভালো হবে। আর আরো অনেক মেসেজ আছে যেগুলো বললে অনেক ডিটেইল বলা হয়ে যাবে। যেমন
চামড়া কাটার পরে মাংস আর চামড়া যেন একসাথে না লেগে যায় সেই দিকে একটু নজর দেওয়া উচিত, কারণ এগুলো তো আমাদের দেশের সম্পদ। তো আমরা সব দিকে যদি একজন সচেতন নাগরিকের মতো দায়িত্ব পালন করি, তাহলে আমরা ডে বাই ডে একটু নিজেদেরকে ভালোভাবে নিজেদেরকে একটু কি বলবো বিকশিত করতে পারবো। দারুণ দারুণ বললা। আচ্ছা, এই কিছুক্ষণ আগে একটা বিষয় বলেছিলে, ওই বিষয়টা নিয়ে আমি একটু জানতে চাচ্ছি আর একটু ডিটেলস। যে ব্রোকলির কথা বলেছিলে, আর হচ্ছে ক্যাপসিকামের কথা বলেছিলে, এগুলো তো আসলে খুব এক্সপেন্সিভ। তো যারা সাধারণ পরিবার, কত দরিদ্র, এগুলো তো কেনার সামর্থ্য তাদের নেই। সেই ক্ষেত্রে তাদের জন্য কি আরো কম দামি বা নর্মাল এ ধরনের কিছু কি অবশ্যই আছে অবশ্যই, যেটা? আমি কিন্তু কম দামি খাবারের কথা বলেছি। বাঁধাকপি দেওয়া যেতে পারে, হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে এমনকি পালং শাক দিয়েও কিন্তু গরুর মাংস রান্না করা যায়, ঠিক আছে। তারপরে জালি কুমড়া দিতে পারে, লাউ দিতে পারে, মিষ্টি কুমড়া দিতে পারে, যেগুলো তুলনামূলক কম এক্সপেন্সিভ। তবে আলুটা বোধহয় একটু বেশি ফ্যাটি না? আলুটা অনেক ক্ষতিকর। আলুটা হচ্ছে, আলুটাওতে কার্বোহাইড্রেট, আলুটা তো হাই ক্যালোরির একটা ফুড। তো হাই ক্যালোরির ফুড আবার প্রোটিন দুটো একসঙ্গে হয়ে গেল, সেই জন্য। আর আমরা তো আলু, গরুর মাংস, আবার ভাত, যদি তিনটা একসঙ্গে নেই তাহলে দেখো দুইটা কার্বোহাইড্রেট আমরা পাচ্ছি, সুতরাং আমাদের ক্যালোরিটা একটু বেড়ে গেল। সেই জন্য আলুটা না খাওয়াই উচিত, হচ্ছে বেস্ট সেটাই অপশন সেটাই। অ্যাড করা। আচ্ছা, আমরা যে এনার্জি ড্রিঙ্ক গুলা খাই, যেমন কোকা কোলা, স্প্রাইট, এগুলো কতটুকু স্বাস্থ্যের জন্য উপকারী? বিশেষ করে ঈদে কিন্তু প্রতিটা পরিবারেই এটা থাকে। এগুলো আসলে কি, আহ, যদি মানে যদিও এই কোমল পানীয়র যারা আছে হয়তো এখানেও থাকতে পারে, তারা হয়তো আমার উপর খুবই রাগ করবে। কোমল পানীয় আসলে সত্যি খুবই ক্ষতিকর, বিশেষ করে আমাদের দাঁতের এনামেল একদম নষ্ট করে দেয়। আর এটাতে প্রচুর পরিমাণে সুগার দেওয়া থাকে এবং আর্টিফিশিয়াল অনেক উপাদান থাকে, যেগুলো সত্যি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। সুতরাং এটা আসলে অকেশনালিও খাওয়া উচিত না। তারপরেও যদি খেতেই হয় বা একদম ইউজ টুই থাকে, তাহলে খুবই যেন অল্প পরিমাণে খাওয়া হয় সবচেয়ে ভালো। খুবই ভালো খাওয়ার, যদি গরুর মাংস বা বেশি খাওয়ার পরে একটু ওভারলোডিং লাগে, সেক্ষেত্রে নিজেই একটু টক দই দিয়ে একটু পুদিনা পাতার বাটা বা একটু টালা জিরার গুঁড়া এটা দিয়ে যদি একটু মিক্স করে একটু পানি দিয়ে একটু খেয়ে ফেলা যায়, একটু লেবু, অথবা কোনো কিছু নাই, এত কিছু নাই, একটা লেবু, একটা রুম টেম্পারেচারের পানি, এক গ্লাস পানিতে জাস্ট মিক্স করে খেয়ে ফেলা যায়, তাহলে অনেক বেশি আরো হজমের সুবিধা করে ওই কোমল পানি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আসলে কোথায় কোথায় অনেক কিছু নতুন তথ্য বেরিয়ে আসলো, জানতে পারলাম। আমি নিজেই বলি যে অনেক অজানা তথ্য যেটা আমার জানা ছিল না সেটা আমি জেনেছি, এবং আমি চেষ্টা করব সেটা মেনে চলার জন্য। কারণ সুন্দর স্বাস্থ্য কে না চাই? অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত আমাদের। আর যে বিষয়টা হলো যে আজকের এই যেহেতু আমরা এখন মহামারী করোনায় বলে সারা বিশ্ব আজ আক্রান্ত, এবং মৃত্যুর ভয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রতিনিয়ত বেশ একটা আতঙ্কে দিন যাপন করছে। তো সবকিছুর ভিতরেও ঈদ উল আজহা পালন হবে আগামীকাল। আর এই সময়কার সিচুয়েশন মেনটেন করে তুমি ই ডক্টর গ্রুপে লাইভে আসছো, আহ, আমাদেরকে সুন্দর সুন্দর মতবাদ দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছো। তো সেই দিক দিয়ে তোমার কাছে সত্যি কৃতজ্ঞ আমি ব্যক্তিগতভাবে। ইভেন আমার মনে হয় যে যারা দর্শক আছেন, যারা সদস্য আছেন আমাদের এই গ্রুপের, প্রতিটি সদস্যই যারা লাইভ দেখছেন বা আগামীকালও দেখবেন, আমার বিশ্বাস প্রতিটি সদস্যই উপকৃত হবেন। তো আহ, তোমার মানে আমি এখন এই যে বিষয়টা একটু খুব স্বল্প সীমিত আকারে, তুমি বিষয়টা একটু সবাইকে আজকে তোমার এই প্রোগ্রামে এসে কতটা ভালো লাগছে, এই যে তুমি যে অনেক কিছু দিতে পারছো আমাদেরকে, কতটা ভালো লাগছে? আর সদস্যদের জন্য কিছু বলার আছে কিনা, বা গ্রুপের ক্রিয়েটর যারা আছে, যারা ডক্টররা নিরলস চেষ্টা করছে, প্রতিনিয়ত সেবা দিচ্ছে, এদের সম্পর্কে কিছু বলার আছে কিনা একটু আপনি। আমি প্রথমেই তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি, অর্গানাইজারদের থ্যাঙ্কস জানাচ্ছি। আর ই ডক্টরস গ্রুপের ডক্টর প্যানেলে যারা আছে
বা প্যারেন্ট ছাড়াও যারা অবিরত সাহায্য সহযোগিতায় রোগীদের সেবা এবং ইনফরমেশন দিয়ে যাচ্ছে, সবাইকে আমি আমার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এছাড়া যারা এখান থেকে সেবা নিচ্ছে তারা এই গ্রুপকে ছড়িয়ে দেন যাতে অনেক মানুষ সেবা নিতে পারে। আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি কয়েকটা ইনফরমেশন দিলাম, এটা যদি একটা হলেও যদি আপনাদের কাজে লাগে সেটা একটু কাইন্ডলি প্রয়োগ। আমরা অনেক কিছুই জানি, অনেক কিছু শুনি, কিন্তু আমরা কাজে লাগাই। এই জিনিসটা যেন না হয়, একটা কিছু হলেও যেন কাজে লাগে। অনেকেই মনে করে গরুর মাংস বা মাংস, খাসির মাংস এটা একদমই শরীরের জন্য কোনো কাজের না, এটা অনেক ক্ষতির কারণ। কিন্তু দেহের কোষের বৃদ্ধি, লোহিত রক্তকণিকা বৃদ্ধি, ইভেন বাচ্চাদের যে বুদ্ধিবৃত্তিক যে জ্ঞানটা বৃদ্ধি, তারপরে বিভিন্ন শোষণ, হজম, অনেক ক্ষেত্রে কাজ করে এই মাংস। কারণ হচ্ছে মাংসের যে উপাদানগুলো আমি বললাম, প্রথমেই বলেছিলাম, প্রত্যেকটা উপাদানই আমাদের কোনো না কোনো ভাবে এই যে 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 গুণগুলো বললাম সেই গুণগুলোর সাথে জড়িত। সুতরাং যদি সঠিক প্রসেসে আমরা ম্যানেজ করতে পারি তাহলে এটা খুবই ভালো একটা খাবার। আর আরেকটা ব্যাপার, সেটা একটু আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যেহেতু করোনাকালীন সময় আমাদের প্রোটিন, আমাদের অ্যান্টিবডি উৎপাদন হওয়াটা খুব জরুরি। তো সেক্ষেত্রে আমরা যদি পরিমিত এই এই খাবারটা খাই তাহলে হবে কি, এটার একটা সুবিধা হচ্ছে এমন যে খুব অল্প একটু খেলে অনেক বেশি আমরা বাস্ট করতে পারছি। যেমন আমি একটা আমরা কি পরিমাণ আয়রন, এই 3 আউন্স যেটা আমি বললাম যে প্রেসক্রাইব, যে 3 আউন্স বা ওই যে 3 টুকরো মাংস থেকে আমরা পাবো যে পরিমাণ আয়রন, সেই পরিমাণ আয়রন যদি আমরা মুরগির মাংস ব্রেস্ট থেকে নিতে চাই তাহলে আমাদের 9 আউন্স নিতে হবে। যে পরিমাণ ওই 3 আউন্স গরুর মাংস থেকে আমরা জিঙ্ক পাবো, সেটা যদি আমরা মুরগির মাংস থেকে পেতে চাই ওই ব্রেস্ট পরিমাণ থেকে, তাহলে 20 আউন্স আমাকে খেতে হবে। তাহলে কত বেশি খেতে হবে, কিন্তু আমি গরুর মাংস অল্প একটু খেয়েই কিন্তু সেই পরিমাণটা পেয়ে যাচ্ছি। তাহলে ডেফিনেটলি সেটা খাওয়া যেতেই পারে যদি আমরা একটু বাইরের চর্বি, যে যে জিনিসগুলো আলোচনা করলাম সেগুলো যদি আমরা একটু মেনটেন করে খাই তাহলে এটা খুব ভালো একটা খাবার হতে পারে। সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ, সবাই নিয়ম মেনে চলুন, ভালো থাকুন। আর ই ডক্টরস গ্রুপের জন্য সবাই দোয়া করবেন, আর ই ডক্টরস গ্রুপের সাথেই থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ ফাতেমাতুজ জোহরা মিন্নি, আমাদেরকে নিজের এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য, মূল্যবান মূল্যবান কিছু কথা বলার জন্য। তো প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনা ছিল, আলোচনার মূল টপিক ছিল কুরবানি ঈদে খাওয়া দাওয়া এবং স্বাস্থ্য সচেতনতা। তো আমরা আমাদের যতটুকু যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে এই স্বাস্থ্য সচেতন সম্পর্কে বিস্তারিত বিশদ আলোচনার মাধ্যমে তুলে ধরার জন্য। তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আর আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, আরেকটা কথা বলতে চাই, কারোর যদি তারপরেও কোনো কোয়েশ্চেন থেকে থাকে, দেখা যাচ্ছে এখন অনেকেই লাইভ দেখছে না, অনেক ব্যস্ততা থাকতে পারে, যদি এরকম থেকে থাকে কোনো কোয়েশ্চেন এই ব্যাপারে, তাহলে এই লাইভের নিচে যদি কোয়েশ্চেন করেন, আমি যদি ফ্রি থাকি আমি আনসার চেষ্টা করব। সুন্দর একটা কথা বলছো যে এখন হয়তো অনেকে, যেহেতু আগামীকাল ঈদ, অনেক ধরনের ব্যস্ততা থাকতেই পারে মানুষের, তো হয়তোবা অনেকে লাইভ দেখছে না, তারা যদি আগামীকাল এটা দেখে যদি তাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কোশ্চেনটা করলে তুমি তোমার অবসরে এটা অ্যান্সার দিয়ে দিবে না? সুন্দর একটা কথা। তো তো হাঁটি হাঁটি পা পা করে 97,000 পার্সন, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা আমাদের জন্য একটা বিশাল একটা ব্যাপার যে এই করোনাকালীন সময়ে আমরা কি বলে স্বাস্থ্য সেবা প্লাস রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। আর আমাদের এই ডাক্তারদের স্বাস্থ্য সেবা, এই সেবাটা অব্যাহত থাকবে আশা করি। তো আমার সব দর্শকের কাছে আমার একটা বিনীত নিবেদন, অনুরোধ, আপনারা আমাদের এই ডাক্তার বন্ধুদের জন্য মন খুলে দোয়া করবেন, ওরা যেন বেঁচে থাকে, ওরা
যেন সুস্থ থাকে। আর ওরা যদি সুস্থ থাকে তাহলে আপনাদের সুস্থতার জন্য ওরা কন্টিনিউ আপনাদেরকে সেবা দিয়ে যেতে পারবে, এটাই আর কি। তো আগামীকাল ঈদুল আজহা, সবাই ভালো থাকবেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কি বলে যে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলার সরকারিভাবে নির্দেশনা আসতেছে, বিভিন্ন ডাক্তাররা বলতেছে, ফেসবুকে বিভিন্ন ব্রিফিং এ দেখা যাচ্ছে, আপনারা অন্তত নিজের ভালো কে না চাই। আজকে যদি আমাকে কেউ বলে যে আমি তোমাকে 1 কোটি টাকা দিব, তুমি একটু বিষ খাও, আমি কখনোই খাবো না। কিন্তু আমরা বাইরে যাচ্ছি, মাস্ক না পরে যাচ্ছি, আমরা হাত ধুচ্ছি না, আমরা গ্লাভস পরতেছি না, ইভেন আমরা স্বাস্থ্যবিধি মানতেছি না। এটা দেখা যায় যে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনতেছি। আর যার ফলে এই আমরা অসচেতন আছি বলেই কিন্তু আমাদের দেশে রোগের আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে দিন দিন। তো সবার কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, আর এই ডক্টরের সাথেই থাকুন। আমার বিশ্বাস এই ডক্টর এই ডক্টর তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা, তাদের সেবা, তাদের দক্ষতা, তাদের স্বেচ্ছাব্রতী মনোবল এবং স্বেচ্ছাসেবী যে টিমটা আছে, এই টিমটা নিয়ে ইনশাল্লাহ পৌঁছে যাবে বিশ্বের দরবারে, এটা আমার বিশ্বাস। এই ডক্টর আমি এই ডক্টরের সাথে আছি, আপনিও থাকুন। তো সবাইকে শুভকামনা, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক, শুভরাত্রি, আচ্ছা, ভালো থাকবেন সবাই। আমি লাস্ট আরেকটা কথা একটু বলি। ই ডক্টরস এর অ্যাডমিন প্যানেলে যারা আছে, যারা নিরলস কাজ করে যাচ্ছে, এবং ই ডক্টরস এর ক্রিয়েটর এবং অ্যাডমিন প্যানেলের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর ই ডক্টরস প্যানেলে আমাকে রাখার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ মিনি, তোমাকে তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ, তোমাকে ঈদ মোবারক এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য। তবে ভীষণ ভালো লাগছে। হয়তোবা নেক্সট ডে কোনো না কোনো আলোচনায় আবার দেখা হবে, সেই প্রত্যাশায়, যদি বেঁচে থাকে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। শুভরাত্রি, ঈদ মোবারক। শুভরাত্রি তোমার।